লাইভ হলাম। কেউ আছেন আছো? 7:10 বাজে। আমি বলেছিলাম সময় পেলে 7টার পরে একটু লাইভে আসবো। যাই হোক, মনে তো হচ্ছে লাইভ হয়েছি আজকে দ্বিতীয় দিন, কারণ কর্নারে লাল রঙের লাইভ লেখা দেখা যাচ্ছে। ভালো বুঝি না কিনা কেউ কিছু মনে করবেন না। ব্যাপার হলো, আজকে লাইভে আসার কারণ সাম্প্রতিককালের যে ঘটনা, অর্থাৎ আমাদের সমাজের বন্ধু পশু, যার প্রতি সকলে এত উদার মনোভাবাপন্ন হয়ে গেলেন হঠাৎ, সমস্ত কিছু বিবরণ ফেলে, সমস্ত কিছু বিষয়বস্তু ফেলে। তো একটা গল্প বলতে এলাম, জীবনের গল্প। আমরা যদি পিছিয়ে যাই, ধরুন আজ থেকে 40-45 বছর আগে পিছিয়ে যাচ্ছি, তো সেই 40-45 বছর আগে আমার পিতা ডক্টর দেবেশ চন্দ্র সরকার একটি নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন তাঁরই পিস্তত বোনের বাড়ি। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, মধ্যাহ্ন ভোজন সেরে পায়রাডাঙ্গা আশপাশটা ঘুরতে গেলেন। আশপাশটা ঘুরতে গিয়ে একটু দেখছিলেন কোথায় কি আছে। সমস্ত বাড়ি ফাঁকা, সবাই একটু গ্রাম সাইড বলে নিমন্ত্রণে গেছেন। আচমকা এক বৃদ্ধার গলা শুনতে পেলেন। আপনি কোহান থেকে আইছেন? খুব স্বভাবতই দুপুরবেলা, নিঃশব্দ মধ্যাহ্নকাল, চারিদিকে লোকজন নেই, কোনো বাড়িতে, ফাঁকা ফাঁকা বাড়ি, গাছপালা, একটা গ্রামীণ পরিবেশে ওরকম আওয়াজ দুপুরবেলা দৃষ্টি আকর্ষণ করবে। তাকালেন, তাকিয়ে দেখলেন একটি বাড়ির ভিতর এক বৃদ্ধা একা, গ্রিল বন্ধ, দুটো শীর্ণ হাতে গ্রিলটা ধরে প্রশ্ন করছেন। তখন বললেন যে আমি কলকাতা থেকে এসেছি, আমার বোনের বাড়ি, নিমন্ত্রণ ছিল। ও, সকলেরই তো নিমন্ত্রণ, আমাগো বাসারও সবাই গেছে, কিন্তু আমারে নেওয়া যায় নাই। বাবার খুব কষ্ট লাগলো। ভাবলেন শীর্ণ বৃদ্ধা, সবাই নিমন্ত্রণ রক্ষা করতে গেল, আহা, হয়তো ওনার একটু আশা ছিল যায়। যাই হোক, বিষয়টা সেটা নয়। বৃদ্ধার সাথে কথা বলে 2-4টে কথা হলো, স্বাভাবিক যেটুকু হয়, বাড়িতে কে কে আছে ইত্যাদি। প্রথম পরিচিতি পর্ব গেল। এবারে আচমকা পেছন ঘুরেই বাবা দেখতে পেলেন প্রায় 20-25টা কুকুর। 20-25টা কুকুর, ঠিক শুনেছেন, ঘিরে রয়েছে দাঁড়িয়ে, এবং বেশিরভাগই পুরুষ। এবার মেয়েরা লেজ নাড়তে নাড়তে একটু এগিয়ে এলো। আসতেই বাবা প্রথমে হট করে একটু ঘাবড়ে গেছিলেন। সিক্সথ সেন্স, ষষ্ঠেন্দ্রিয়, যখন মানুষকে বলে দেয় কি করতে হবে, এই সেন্সটা থাকা বোধ করি প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন, জীবেদেরও প্রয়োজন। বাবার সিক্স সেন্স বলল, এখানে যদি আমি ভয় পাই তাহলে আমি আর নেই, আমি যদি থাকি তাহলে উভয় পক্ষেরই ভয়টা কাটানো উচিত। যারা লেজ নেড়ে সামনে এগিয়ে এলো, অর্থাৎ মেয়েরা, বাবার বক্তব্য অনুযায়ী মেয়েরা সামনের দিকে ছিল। বাবা বললেন, কি রে? কয়েকটি নাম বানিয়ে ফেললেন। কি রে ভুলি, কি রে চমচম, আরে বাবা তুই তো লালটু রে, কেমন আছিস তোরা? এখানেই থাকিস বুঝি সবাই? এই পাড়াতেই থাকিস? যথারীতি তারা এরকম সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পেয়ে এগিয়ে এলো। কেউ বাবার সাদা ধবধবে ধুতি পাঞ্জাবিতে হয়তো দুটো থাবা তুলে দিল। প্রাণের ভয়ের থেকে জামার ভয় বোধহয় বেশি নয়। যাই হোক,
তুলে দেওয়াতে বাবা বললেন, বা বা কি ভালো কি ভালো, তোরা তো বড্ড ভালো। হ্যাঁ, যাক ভালো থাকিস বাবা। নিমন্ত্রণ খেয়েছিস? তোরাও খেয়েছিস? ইত্যাদি বলতে বলতে হঠাৎ বাবা খেয়াল করলেন এই যে পিছনের যে পুরুষ কুকুরগুলি একটা 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 করে প্রায় মোটামুটি 2-4 মিনিটের মধ্যে যে যার মতো করে স্থানটা ফাঁকা করে দিল। অর্থাৎ এই গল্প থেকে কি সিদ্ধান্তে এলেন আমাকে যদি কমেন্টে জানান ভালো হয়। আমি আমার মতটা বলছি। আজ থেকে 40-45 বছর আগে, এমনকি 10 বছর আগে পর্যন্ত যদি ধরি, এই বন্ধু প্রাণীটি গৃহস্থের বন্ধু ছিল। পাড়ার লালু, ভুলু, কালু, দুতু আমাদের পাতের এটো কাটার ভাগিদার, বড় আদরের, বড় ভালোবাসার ছিল। মানুষও কম ছিল। আজ মানুষও বেড়েছে, ওদের স্থানাভাব হয়েছে, ওরাও বেড়েছে, সংখ্যাটা অনেকটাই কম বেশি, অনেকটাই কম বেশি। আমরা প্রচুর বেড়েছি শহর জুড়ে, গ্রামীণ জায়গাগুলো এমনকি ফাঁকা রাখছি না। ফ্ল্যাটের দাপট, বাড়ির দাপট, অফিসের দাপট, কর্পোরেট অফিস, গাড়ির দাপট, ওরা কোথায় যাবে? ওদের স্থান নিয়েছি তো আমরা কেড়ে, কিন্তু অবলা যে বলতে পারেনি। আমরা শুধু সংখ্যায় বা বাড়িতে বা গাড়িতে বা পথ মানে রাস্তা অকুপাইতে বেড়েছি তা কিন্তু নয়। আমরা বেড়েছি চরিত্রের বৈশিষ্ট্যে। আমাদের মধ্যে যে সৌহার্দ্য, ভালোবাসা, লালুগুলুর মাথায় হাত বুলিয়ে তাদের সঙ্গে, ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে দেওয়া, আনন্দ, একটা মেলামেশার ব্যাপার ছিল, তার সঙ্গে বেড়েছে হিংসা, ক্রোধ, অন্তর্জ্বালা, ঈর্ষা, স্বার্থপরতা, আর সব কিছু গ্রাস করার এক সর্বগ্রাসী মনোভাব। আবেগ যেন কোন দ্রুত বেগে পালিয়ে গেছে। এই যে 40 বছর আগের বিপদটি, এই বিপদটি আজও হতে পারে। শিক্ষা নেবেন সবাই। ছোট শিশুদের রাস্তার লালুগুলুদের সাথে মিশতে দেবেন। ওরে বাবা যাস না, কুকুর কামড়ে দেবে, বিরাট ভুল। কোনো বাচ্চার, আমি মোটিভেশনাল স্পিকারের কাজটা করি, তাতে সাফল্য লাভ করেছি। কোনো বাচ্চার ধরুন মানসিক কোনো সমস্যা হলো, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন। সাইকিয়াট্রিস্ট কিন্তু অন্যান্য চিকিৎসার পাশাপাশি যারা মেডিসিন দেবেন তার মতো করে, আমার মনে হয় মেডিসিনের প্রয়োজন হয় না, যদি কেউ দেন সেটা হয়তো তিনি বুঝে দেবেন। এর মেডিসিন হিসেবে বেশিরভাগ সাইকিয়াট্রিস্ট কিন্তু বলেন বাড়িতে পেট আনুন, পেট। অর্থাৎ সে তার মতো একটা বন্ধু পাবে। সবার ঘরেই এখন শিবরাত্রির সলতে একটি সন্তান, দুটি খুব রেয়ার দেখা যায়। ওরা ওদের বয়সের সঙ্গী হিসেবে কিন্তু মা বাবাকে চুজ করে না। এবার স্কুল বা পাড়ার বন্ধু মেলামেশা প্রায় বন্ধ হয়ে গেছে কিছু জায়গা ছাড়া। স্কুলের বন্ধু সাময়িক, সেখানে পড়ার চাপ, ক্লাসের চাপ বেশি। এই যে হৃদয়ের বিনিময়, হৃদয়ের ভাবের, বক্তব্যের বিনিময়, এটা করা কেউ ওদের থাকে না। একটু ভাববেন। আমি মা হিসেবে বলছি, এরকম বেশ কিছু চাইল্ডকে আমি নিজে ট্রিট করেছিলাম, আমি সাকসেসও হয়েছিলাম। এবং দুর্ভাগ্যজনকভাবে এই যে পশুগুলিকে আমি মানুষের ভয়ে শেল্টার দিতে বাধ্য হই, আমার আশ্রয়, শেল্টার শব্দটা বড় মিশিয়ে গেছে, আমি একটু আশ্রয় দিয়ে একটু ওদের যত্ন নিতে, ভালোবেসে প্লাস মানুষের থেকে বাঁচাতে বাধ্য হই। কিছু বাচ্চা ছোট ছোট শুধু ওদের আকর্ষণে আমার গৃহে আসে,
কোনোদিন সানডে কোনো সময় হয়তো মাকে বলে আসেনি। অবাঙালির সংখ্যাটাই বেশি এখানে। তারা ভর্ৎসনা করেন, এমনকি দুটো অবাঙালি কমিউনিটি আসাই বন্ধ করে দিয়েছে। আন্টি কে ঘর মত যাও, কুত্তে হ্যায় কাট লেঙ্গে। कुत्ते काटते नहीं, क्यों ही काटते तो इंसान। ये बात उनको कौन समझाएंगे, समझते नहीं है, इसीलिए इतना बड़ा तहल पहल मचा दिया पूरा देश में। আপনারা ভাবুন তো, এটা আমাদের ভারতবর্ষ, মেলাতে পারছেন? আমরা কি এরকম নৃশংস জাতি? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কোথায় মিলন? সবটাই তো বিচ্ছিন্ন। পাশের বাড়ির সাথে আমরা বিচ্ছিন্ন কথা বলি। এই যে যন্ত্রটি হয়েছে মোবাইল, আমি কাজে লাগাচ্ছি একটা বিজ্ঞানসম্মত দিককে, একটা সামাজিক বার্তা দিয়ে সকলকে, কিন্তু অধিকাংশই বিজ্ঞানের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গেম খেলা, দুটি ব্রেন অপারেশন আমার পরিচিতর মধ্যে হয়ে গেল এর মধ্যে। কারণ কি? এই মোবাইলে ইন্টারনেটের ভয়ঙ্কর রেডিয়েশন টোটাল ব্রেনের নার্ভ, অপটিক্যাল প্রবলেম, কানের চারপাশের অংশের নার্ভ ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। জানি জ্ঞান পাপি, সব থেকে মারাত্মক এই দুটি পুলটিস, আমি বলি পুলটিস। 5 বছর বাদে মানুষ খুন করলে বলবে বেশ করেছি, আরো কটা করব। অর্থাৎ আমার ব্রেন আমার নেই, ওর হাতে চলে গেছে। তারই কুফল কিন্তু ফলছে। এটা অন্যদিকে চলে গেলাম, কিন্তু এটাও একটা সামাজিক দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য বললে বোধ করি ভুল হবে, এটা আরোগ্যহীন ব্যাধি, কারণ এর কোনো ডাক্তার বোধ হয় না। এর ডাক্তার আপনারা নিজেরা। কাজেই বাচ্চাদের মোটিভেট করতেও কিন্তু এই পশুগুলোকে, যা তো ওই পাড়ার কালুকে একটু খেতে দিয়ায়, ওই দেখ কালু আসছে, দুটো বিস্কুট দে। সেই পিছিয়ে যাওয়া মানুষ পুরানো চাল খাতে পারে। সেই পিছিয়ে যাওয়া মানুষের গল্প, নিজের পূর্বসূরীদের গল্প যদি মেনে চলেন, গুরুজনরা যা শিক্ষা দেন তা কোনো দিন মিথ্যে হয় বলে মনে হয় না, অন্তত সুশিক্ষা। আর পুরাতন মানুষদের প্রবাদগুলো একটুখানি ফলো করবেন, অনুসরণ করবেন। কেন? ভীষণভাবে যুক্তিগ্রাহ্য, ভীষণভাবে শিক্ষা বহন করে। আর জীবনের প্রতিটি পরতে একটি করে প্রবাদ বাক্য দেখবেন ভীষণভাবে মিলে গেছে। যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে, দুনিয়ার বার ভগবানের মার। এই যে ছোট ছোট প্রবাদগুলো, আরো অনেক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। এই প্রবাদগুলো যদি শুনে জীবনে কাজে লাগানো যায়, অনেক 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 পথ চলায় হোঁচট কম খাবেন, স্মুথলি বেরিয়ে যেতে পারবেন। কাজেই পশুদের সাথে ইন্টারাক্ট করুন। নিউজ মিডিয়া হঠাৎ করে না জানি কোন অজ্ঞাত রহস্যময় কারণে ভয়ঙ্কর ডাইনোসরের মতো, বাঘসিংহের মতো দাঁত খিচানো ছবি দিয়ে বাইটিংয়ের নিউজ দিচ্ছে। সেদিন ধরা পড়েছে 3 বছর আগের নিউজ। ওটা সোশ্যাল মিডিয়াই বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই একটা ভালো গুণ আছে। তো এই তঞ্চকতা জনসাধারণের মধ্যে করে তাদের উপার্জনের লাভ, মনুষ্যত্ব বলে কিছু নেই। উপার্জন তো করবো নিজের কর্মের ফলটা, যে কর্ম করব সেই কর্মের উপার্জনটা করব, তার ফল অর্জন করে। এটা সবাই ভুলে গেলেন। নিজেদের দায়িত্ব কর্তব্য কি আগে নিজেদের প্রশ্ন করুন। এই যে আমার বাবার অভিজ্ঞতা, কেউ যদি চিৎকার করতো, ঢিল মারতো, লাঠি নিয়ে যেত, তারা অ্যাগ্রেসিভ হতো। এই যে অচেনা মানুষটিকে দেখে তারা এগিয়ে এলো গৃহস্থের সুরক্ষার স্বার্থে, তবে তারা গৃহস্থের বন্ধু নয়। যে এ ভালো না মন্দ, একে তো আমরা চিনি না, আইডেন্টিফাই করতে পারছি না। সে বলতে না পারলেও সে তার কর্মটা ঠিক রেখেছে। আমরা কিন্তু আমাদের কর্ম ঠিক রাখিনি, তারই ফল আমাদের ভুগতে হচ্ছে।
দুজন নাগরিক, দুজন মা ধরে নেব। মা হচ্ছেন প্রথম শিক্ষিকা, বাড়ি হচ্ছে প্রথম বিদ্যালয়। সেখানকার শিক্ষা যদি 100% ঠিক থাকে, তাহলে বাইরের সমস্ত প্রভাব বাদ দিয়ে, আমি সর্বাঙ্গীন বলছি কিন্তু, একা মা নয়, পরিবার, বাইরের সমস্ত প্রভাব বাদ দিয়ে 50% ফেরত আসবে। বাকি 50 না হয় বাদই দিলাম, হয়তো 75 আসতে পারে। অন্তত লস হবে না পুরোটা, উচ্ছন্নে যাবে না সন্তান। কারণ আমাদের সন্তানরা কিন্তু শুধু আমাদের সম্পত্তি নয়, দয়া করে ভাববেন, তারা রাষ্ট্রের সম্পত্তি। আমার বাচ্চাকে আমি বাড়িতে বন্দি রাখতে পারি না, আমি তাকে স্কুলে পাঠাবো, অর্থাৎ সমাজে মিশতে পাঠাবো, আমি তাকে কলেজে পাঠাবো, আমি তাকে দোকানে পাঠাবো, আমি তাকে প্রতিবেশীর বাড়ি, আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে নিয়ে যাব, একটা গেট টুগেদারে 5 জনের সাথে মেলামেশা করাতে। অর্থাৎ তাকে সুনাগরিক, সভ্য এবং তার বুদ্ধিসম্পন্ন করে গড়ে তুলতে হবে, একটি রাষ্ট্রের উপযোগী করে। আমি যদি একটা বদমাইশ উপহার দিই, আমি শব্দটা বললাম, যদি কারুর খারাপ লাগে মার্জনা করবেন, বোঝানোর জন্য বললাম, তাহলে কি আমি সত্যি উপযুক্ত মা হলাম না উপযুক্ত নাগরিক হলাম? লাভ কি তাহলে আমার? হিরো অ্যাক্টর, আমরা হিরো অ্যাক্ট করতে ভালোবাসি, ভিলেনের নয় তো। ভিলেন তৈরি করে সমাজে উপহার দেওয়া যায় না, সমাজের অভিশাপ হিসেবে ছেড়ে দেওয়া যায়। কাজেই এই চতুষ্পদ বন্ধুদেরও ভিলেন করে তুলবেন না। যে নৃশংসতা শুরু হয়েছে এই দেশ, এই চিত্র স্বাধীনতা সংগ্রামে বোধহয় দেখেছিল, দুর্বৃত্ত ইংরেজের অত্যাচারে। ঠিক এইভাবে মানুষগুলোকে অত্যাচার করা হয়েছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীন দেশে তাদের থেকেও কদর্য কাজ আমরা একটা অবলা পশুর সাথে করছি। আমরা মানুষ, আমাদের গুণ বা ধর্ম মানবিক, ওরা পশু, ওদের গুণ বা ধর্ম পাশবিক। যেমন প্রকৃতি, গাছপালার গুণ বা ধর্ম প্রাকৃতিক। প্রত্যেকের একটা নিজস্ব গুণ বা ধর্ম পালন করতে হয়, সেটা নিয়েই জন্মায় সবাই। দয়া করে সেটা বজায় রাখবেন। যার জন্য আজকের সেই গল্পটার পুনরাবৃত্তি করলাম। মানুষ ও পশুর এই যে সহাবস্থান, বিড়াল, কুকুর, গৃহপালিত জন্তু, এটা রচনা বইতে ছোট থেকে বাচ্চাদের পড়ানো হতো। এখন পড়ার সিস্টেম বদলেছে, এখন আর সেই রচনা পড়ে বাচ্চারা বড় হয় না। সেই রচনা আমাদের পড়াতে হবে। সেই রচনার বাস্তবিক রূপটা তাদেরকে মেলামেশা করতে দিয়ে শেখাতে হবে, তাদেরকে ঢিল মারতে শিখিয়ে না। খুব খারাপ লাগবে শুনতে, সেদিন একজন মা সোশ্যাল মিডিয়ায় বলছিলেন, এখন ওদের সিজন টাইম, এই সময়ে ওদের মেলামেশা আশপাশে প্রাকৃতিকভাবে হয়, এটা সকলেই অবগত। মায়েরা বাচ্চাকে বলছে ঢিল মারতো, ঢিল মারতো, বাড়ির সামনে অসভ্যতা করছে। আমি বাচ্চাটিকে কি শিখালাম? বাচ্চাটি তো জানে না অসভ্যতা করছে। আমার 17 বছরের ছেলে 2 দিন আগে পর্যন্ত জানতো না। আমি মা হিসেবে বন্ধুর মতো তাকে শেখাবো? ওই অবস্থায় যে ঢিল মারতে নেই, একজন মায়ের যদি বোধগম্যতা না থাকে, তাহলে শিশুকে সে কি শিক্ষা দেবে? মায়েরা শিক্ষিত হন আগে, মা হয়ে উঠুন। আমি মা হিসেবে অনুরোধ জানাচ্ছি, সন্তানকে সঠিক শিক্ষা দিন। গলিতে গলিতে যে শিক্ষাগুলো আমি দেখতে পাই, সেটা বড় মর্মান্তিক, বড় নক্কারজনক। আমি রাজনৈতিক নেতৃবর্গ, জানি না আমার এই বার্তা তাদের কাছে পৌঁছবে কিনা। তাদেরকেও বলবো, আপনারা অভিভাবক, অভিভাবিকা, আমাদের এই দায়িত্ববোধ করি আপনাদের উপরেও বর্তায়। এই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, তাহলে মানুষ সত্যি মানুষ হয়ে উঠবে। এদেশ আবার সত্যিই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা হয়ে উঠবে। আজকে এখানে শেষ করি। জানি না কি করলাম, কি বললাম, মনের যা এলো ভাব সেটাই প্রকাশ করলাম। কারুর ভালো লাগলে, কেউ এর থেকে শিক্ষা নিলে
বা কোনো কিছু খারাপ লেগে থাকলে দয়া করে জানাবেন। শুভরাত্রি, আজকের মতো বিদায়।